দর্শক, আপনারা জানেন ইতিহাসের সবচাইতে উত্তেজনাকর একটা সময় পার করছে পশ্চিমবঙ্গ। কারণ এত কাছাকাছি টান টান উত্তেজনাপূর্ণ, যেখান থেকে আসলে কে জিতবে কে হারবে সেটা এখন পর্যন্ত ধারণাও করা যাচ্ছে না। এমন একটা সময় আসলে পশ্চিমবঙ্গ পার করছে বিধানসভা নির্বাচনে। ফল গণনা বাকি, ফলাফলটা আসতে বাকি, ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। 4 মে সেই ক্ষণ গণনা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আছেন আমাদের সহকবি সত্যজিৎ চক্রবর্তী, আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক লটন একরাম আছেন, তিনিও আপনাদের কাছে কিছু জানতে চাইতে পারেন। সত্যজিৎ, আপনার কাছ থেকে ঠিক এই মুহূর্তের আপডেটটা একটু নিতেই চাই, কারণ আমরা দুই পক্ষের বাকযুদ্ধ দেখতে পাচ্ছি। তৃণমূলের পক্ষ থেকে স্পেশালি বলা হচ্ছে যে তাদের স্বপ্ন, অর্থাৎ বিজেপির স্বপ্ন ভেঙে চুরে যাবে। 2 শতাধিক বেশি আসন নিয়ে তৃণমূল আবারও চতুর্থবারের মতন ক্ষমতায় আসবে। একই সঙ্গে বলা হচ্ছে শেয়ার বাজারকে চাঙ্গা রাখতেই মূলত বুথ ফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা কি বলছেন এবং আপনি আসলে কি পর্যবেক্ষণ করছেন? দেখুন, প্রথমেই বলে আমার পর্যবেক্ষণ যে আমি অন্তত 20 বছর আমার সাংবাদিকতা জীবনে এরকম নির্বাচন দেখিনি। জি। আমার যারা সিনিয়র আছেন, যারা 30-35 বছর ধরে সাংবাদিকতা করছেন, তারা দেখেনি। আমি একটি রাজনৈতিক পরিবারের ছেলে, যারা বাম জামানায় শাসক ছিলেন, তাদের কাছে শুনেছি, তারাও বলছেন এরকম ভোট আমরা কখনো দেখিনি। দুটো বিষয়, একটা হচ্ছে যেভাবে কড়াকড়িতে নিরাপত্তা দিয়ে নির্বাচনটা করা হয়েছে 2 দফায়, এরকম নির্বাচন অতীতে দেখিনি। এবং ভোটাররা বলছিলেন যে এরকম যে ভোট দানের যে সুযোগ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ভারতের, তা এরকমটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম, নজিরবিহীন। এত বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এমনকি সাজোয়া গাড়ি, বুলেট প্রুফ গাড়ি যেটা জম্মু কাশ্মীরে থাকে, সেই গাড়িগুলোও কিন্তু আনা হয়েছে। আরো একটি বিষয়, যে ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই বলছেন, আমি নিজে 190টা কিন্তু ভোটারের বুথ ফেরত সমীক্ষা করেছি, তার ভিতরে 4 জন বলেছেন যে যে আসবে ভালো হবে। বাকিরা বলছেন 4 তারিখ, অর্থাৎ আগামীকালকের কথা বলেছেন। এরকম ভাবে কিন্তু দেখা যায়নি যে ভোটাররা এরকম বলছে। আমি একটি গণনা কেন্দ্রের সামনে আছি, সেখানে আমি দেখাবো কেন্দ্রীয় বাহিনী কিভাবে আছে। এরকমটাও কিন্তু আমি গত 20 বছরে দেখিনি যে এরকম ভাবে পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা এরকম আছে। এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গার্ড রেল সবটাই কিন্তু আছে। তো অত্যন্ত কড়াকড়ি। এবং যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামের একটি গ্রহণযোগ্য সমীক্ষা সংস্থা, তারা উইথড্র করে নিয়েছেন কিছু সময়ের জন্য। তারা কিন্তু তাদের যে সমীক্ষা রিপোর্ট, তারা সেটা করেছিলেন, প্রকাশ করেছিলেন, তারপরে তারা সেটা উইথড্র করেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ যে সমীক্ষা রিপোর্ট, সেটা তারা প্রকাশ করেনি। কারণটা হচ্ছে 70 থেকে 80% ভোটার কোন রকম ভাবে উত্তর দেয়নি, ইঙ্গিত দেয়নি যে পশ্চিমবঙ্গের যে সরকার কারা করতে পারে। 2021 সালে যে সমীক্ষা সংস্থাগুলো তারা যে রিপোর্ট দিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে তৃণমূল সরকার গঠন করবে, যদিও সংখ্যাটা মেলেনি। বিভিন্ন সংস্থাগুলো তারা কিন্তু বিজেপিকে 90 থেকে 100-র মধ্যে আসন দিয়েছিল, বিজেপি থামে 77-এ। আর তৃণমূলকে দিয়েছিল 190-এর মধ্যে, সেখানে তৃণমূল পৌঁছায় 213। স্বাভাবিকভাবে এবারের যে ট্রেন্ড দেখা যাচ্ছে যারা প্রকাশ করেছে, সেখানে কিন্তু বিজেপির একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, 100 পার করে গেছে। কেউ কেউ দিয়েছেন সরকার গঠন করছে আর কি বিজেপি, আবার কেউ কেউ বলছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি বাংলায় আমরা যদি দেখি, তাহলে এই হঠাৎ করে 77 থেকে সরকার গড়ে দেবে। আর 16 সালে ছিল 3টে আসন, 21 সালে গিয়ে তারা পেল 77, আর এই 26-এ যে সরকার গঠন করবে। শুধু তাই না, আরো একটি ব্যতিক্রম ঘটনা, এবার যে ট্রেন্ড সেটা কিন্তু হচ্ছে, সেটা হলো পশ্চিমবঙ্গের যে যখন শাসন পরিবর্তন হয়, সেটা কিন্তু স্থানীয় সরকার, অর্থাৎ পৌরসভা, পঞ্চায়েত, তারপরে আছে বিধানসভা, তারপরে আসে লোকসভা, তারপরে আসে বিধানসভা, অর্থাৎ রাজ্যের সরকার বদল হয়। আমরা যদি দেখি আর কি গেল যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কিন্তু বিজেপি কিছু করতে পারেনি, পৌরসভা নির্বাচনে কিছু করতে পারেনি, লোকসভা 24-এর লোকসভা নির্বাচনে 19-এর তুলনায় বিজেপির সংখ্যা কমেছে। হঠাৎ করে কি এমন হলো যে 26-এর এই বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে?
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে সেটা মহিলাদের জন্য যে ভাতা সেটা 500 টাকা বাড়িয়েছে, যাদের 40 বছর বয়স পর্যন্ত যুবক তাদের জন্য নতুন ভাতা ঘোষণা করেছে। এগুলো আমরা দেখেছি, আপনার মাধ্যমে তথ্যগুলো জেনেছি, সেগুলো প্রতিবেদন আকারে প্রচার করেছি, মানুষের মতামতও আমরা শুনেছি। কিন্তু মুশকিল হচ্ছে যেই পর্যায়ে এখন আছে ফলাফল ঘোষণা করার আগ মুহূর্তে, আপনার মনে হয় কিনা ফলাফল যেটাই আসুক দলগুলো মানতে প্রস্তুত? কারণ অনেক অভিযোগ তো এই মধ্যে আসতে শুরু করেছে। এখন যেটা বিভিন্ন যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, বেশ কিছু জায়গায় কিন্তু ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হয়েছে। তাতে করে বিজেপি সিপিএম তারা বলছে আসলে ভোটের গণনা বানচাল করার জন্য এরকম একটা চক্রান্ত কেউ বা কারা করছে নির্বাচন কমিশনে ইতিমধ্যে। কিন্তু সেটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। বিষয়টা হলো যদি কিনা কোথাও কোনো গণনা কেন্দ্রে যদি ভিভিপ্যাট না পাওয়া যায়, যদি গড়মিল হয়, তাহলে কিন্তু গণনা ঘিরে তৈরি হবে এক নতুন এক অধ্যায় এবং নতুন গন্ডগোল শুরু হওয়ার সম্ভাবনা। এবং আগামীকালকে সরকারের যেই আসুক না কেন, যে দলই আসুক, বিজেপি হোক বা তৃণমূল, একটা হিংসা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আশঙ্কা করছে। এবং পুলিশ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন আগামী 6 মাসের জন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন, সত্যজিৎ, একটা বিষয় একটু পরিষ্কার করবেন ছোট করে, তারপর আমি আর একটু পরে আলাপে যাব। SIR যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এটা নিয়ে একটা অভিযোগ হচ্ছে যে শব্দটা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টে কোথাও নেই, কিন্তু এটা বারবার হাজির করা হচ্ছে। আর্টিকেল 324 ইসিআইকে ভালো রকমের একটা ক্ষমতা দিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা যে সীমাহীন নয় সেটাও স্পষ্ট করা হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই নির্বাচনে এটা বড় আলাপ তৈরি করছে এবং বলা হচ্ছে একটা অসাংবিধানিক বিষয়কে সামনে আনা হচ্ছে। এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে কিনা, যিনি হারবেন, যেই দল হারবে সে এটাকে সামনে আনতে পারে কিনা? দেখুন, যেটা বিষয় হলো এখানে দুটো বিষয় আছে। সেটা হলো মৃত ভোটার। সেই 2002 সালে লাস্ট কিন্তু এসআইআর হয়েছিল এবং তারপর থেকে হয়নি। মৃত ভোটার কিন্তু 58 লক্ষ বাদ গেছে। এই 58 লক্ষ মৃত ভোটারদের বিভিন্ন সময়ে তারা কিন্তু ভোট বাক্সে জীবন্ত হতেন, ভোটের দিনে আসতেন। এইটা কিন্তু ভোটারদের একটা অংশ বেশ খুশি। পরবর্তীতে 5.5 লক্ষ যেটা বাদ যায়, যাদের কাছে নথি ছিল না। এরপরে 27 লক্ষ মানুষের নাম বাদ যায়, যেখানে যাদের নামের একটা গন্ডগোল ছিল, এআই প্রযুক্তি দিয়ে আর কি করা হয়েছে। এরপরে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে বিভাগীয় আর কি বিচারের তালিকায় কিন্তু আনা হয়েছে এবং বিচারকরাই সিদ্ধান্তটা নিয়েছেন তাদের কাছে রাখা হবে ভোট দানের দুদিন আগে পর্যন্ত। সেক্ষেত্রে ভোটারদের এই পক্ষে নাকি বিপক্ষে, সেটা থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর এর কারণে এবছর এই 26 প্রথম 93% ভোটার ভোট দিয়েছেন, যেটা অতীতে কখনো দেয়নি। যেখানে 85, বুঝতে পারছি, মানে আলোচনায় আসলেও সমালোচনা হলেও তার একটা ভালো প্রভাব পড়েছে নির্বাচনের মাঠে। আমি আবারও আসবো আপনার কাছে। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, আমন্ত্রণ আপনাকে। এবং আপনি শুনছিলেন এবং আমি নিশ্চিত আপনি নিজেও ফলো করছেন আসলে নির্বাচনের ফল গণনা ঠিক এই সময়টাতে। আপনার কাছে কি মনে হয়, মানে বাকযুদ্ধে, যুক্তিতে, তর্কে কেউ কারোর চেয়ে কম না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টেটমেন্টগুলো পাচ্ছি এবং শুভেন্দু অধিকারের যে স্টেটমেন্টগুলো পাচ্ছি, দুজনের বক্তব্য শুনে মনে হচ্ছে ক্ষমতাটা হয়ে গেছে, কেবল আনুষ্ঠানিকতায় বাকি। কিন্তু সমীকরণ তো ভিন্ন কথা বলছে। ভোটাররাও দেখলাম বেশ সচেতন। আবার অভিযোগও আছে, খোদ ভোটার তালিকা নিয়ে পুশব্যাকের অভিযোগও আছে। কি বলবেন আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ফলাফলটা? ধন্যবাদ আপনাকে। এবং ইতিমধ্যেই সত্যজিৎ ইতিমধ্যে অনেক কিছু তথ্য দিয়েছেন। আপনি দেখেন যে কথাটা আপনি বলছেন ভোটার লিস্ট নিয়ে কিন্তু সত্যিকার অর্থে একটা অসন্তোষ আছে। হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়নি, এটার একটা উদ্দেশ্য ছিল আগে থেকেই। এবং কোন ভোটারদের বাদ দেওয়া হয়েছে, কাদের বাদ দেওয়া হয়েছে। কাজেই পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু অন্যান্য সময়ের মতো এবার হয়নি। এবারের পারপাসটা ছিল একটু ডিফারেন্ট সামহাওয়াট, যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি তাদের একটা বড় উদ্দেশ্য এবং রোডম্যাপ নিয়ে এগিয়েছে, যাতে পশ্চিমবঙ্গে তারা স্বাভাবিকভাবেই আগের চেয়ে ভালো করে এবং ক্ষমতাসীন হতে পারে। এবং সত্যিকার অর্থে দেখেন দুটো দলেই যুক্তি দিচ্ছে, কথা বলছে। যুক্তি তর্ক রাজনীতিতে
এটা একটা কমন সিনারিও, এটা আছে, থাকবেই। কিন্তু ব্যাপারগুলো যেন এমন না হয়, এখানে দেখেন এই পশ্চিমবঙ্গের ইলেকশনে মাইনরিটি মুসলিম ভোটার একটা বড় ফ্যাক্টর। এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারকে আমলে নিতে হবে, কোনো অবস্থাতেই যেন নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর, যেটা ভারতকে চিন্তা করা হয় সেকেন্ড লার্জেস্ট যে ডেমোক্রেটিক কান্ট্রি ইন টার্মস অফ নাম্বার অফ দ্য পিপল, এটাকে নাম্বার ওয়ানই বলতে হয়। তো সেক্ষেত্রে যদি নির্বাচনের ফলাফলের পর কোনোভাবে যদি মাইনরিটি কোনোভাবে যদি আপনি দেখেন নিরাপত্তা এবং নিরাপত্তা জনিত ইস্যুতে ভোগে, তাহলে কিন্তু এটা ভারতের জন্য সত্যি আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড একটা সমালোচনার সম্মুখীন হয়। ব্যাপারগুলো আগে থেকে আমলে নেওয়া উচিত এবং এই দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় ভাবে যে সরকার আছে ওনার উপরই বর্তাবে এবং ওনাকে এই দায়িত্বগুলো নিতে হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি ইতিমধ্যে কাজ করছে। নির্বাচন ফলাফল নির্বাচনে মেনে নেওয়া হচ্ছে ডেমোক্রেসির একটা সবচাইতে বিউটি, আপনি যেটা বলতে পারেন। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি বলবো গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। দুটো পর্বের নির্বাচন সুন্দরভাবে হয়েছে, এখন ভোট গণনা হচ্ছে। আগামী দিনে আগামীকাল যে নির্বাচন ফলাফল, আগামীকাল না, ইনফ্যাক্ট আমরা আজকে 4 এপ্রিল 4 মেতে চলে এসেছি। এখন আমাদের সবারই প্রস্তুত থাকা উচিত মানসিকভাবে নির্বাচনে জনগণের রায় যেদিকে যাবে সেটাই মেনে নেওয়ার মানসিকতা। এটা আসলে জরুরি, যেহেতু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এটা। যেটা ইতিমধ্যেই সত্যজিৎ দা বলেছেন, এবারের নির্বাচন ছিল অন্যান্য নির্বাচনের চেয়ে ডিফারেন্ট এই অর্থে, আপনি কাস্টিং ভোটার যদি দেখেন 93%, আই থিংক ইট ইজ হাইয়েস্ট এভার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা দিয়ে বুঝতে হবে জনগণ তাদের নেতা নেত্রী নির্বাচিত করতে চায়। সো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোন অবস্থায় যেন নির্বাচনের ফলাফল প্রকাশের পর এটা যেন ভায়োলেন্সে না যায়, সেটাই থাকবে। আমরা প্রতিবেশী দেশ হিসাবে এটাই আমাদের প্রত্যাশা।